ভারত বাংলাদেশ বৈঠকে কিন্তু বাংলাদেশ ভারতকে একটুও ছাড় দিয়ে কথা বলেনি। তাই যারা যারা ভারত থেকে বাংলাদেশে ঢাকায় এসেছিলেন বৈঠক করতে তারা কিন্তু এবার ভারতে ফিরে যায় রেগে গেছেন ভারত। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা দেখব ভারত বাংলাদেশ বৈঠকে কি হয়েছিল সেদিন, তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ভারতের তরুণ ঘোষ। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব ভারতের তরুণ ঘোষের কাছে আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের একেবারে চোখের মণি ছিলেন। গতকাল তিনি সত্যি কথা বলেছেন বলে এখন তার উপরে প্রচন্ড খাপা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, সবাই নয় কিন্তু এক শ্রেণীর মানুষ যারা এই জেহাদি। তারা মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছেন? আপনারা বলেছিলেন যে আমরা বাংলা দখল করব, আপনাদের সেনাবাহিনী প্রাক্তন সেনাবাহিনীর সমস্ত সদস্যরা আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। সে গল্প তো আপনারা সবাই দেখেছেন, সারা বিশ্ব দেখেছে। এবার কালকে বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওরা বাংলা দখল করবে, আমরা লালিপাপ খাবো, এটা উনি বলেছেন। তো বিধানসভায় ওটা সরাসরি সম্প্রচার হয়েছে, আমরা সেটা দেখেওছি। তো উনি যেটা বলেছেন সেটা যেটা মানে পত্রপত্রিকায় বেরিয়েছে, অশান্ত মমতা ব্যানার্জি বলছেন অশান্ত বাংলাদেশ, পরপর মন্দির ভাঙচুর, আক্রান্ত হিন্দুরা, চলছে হুমকিও। আজ ভারত বাংলাদেশ বিদেশ সচিব বৈঠক চলছে ঢাকায়। বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোর্ট, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা লেমন জুস চুষবো, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, ওই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে, সদাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী গতকালকে যখন বিক্রম মিস্ত্রি যখন যা গিয়েছেন বাংলাদেশে। তখন তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন টক শো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে নানান রকম মিম ছড়িয়ে পড়েছে। তার মধ্যে কিছু কিছু এমন নোংরা আছে যেগুলো একজন মহিলা সম্পর্কে করাটাও অনুচিত এবং দেখানোটাও অনুচিত। এটা বাড়ির মা বোনেদের সম্মানটুকু রাখার চেষ্টা করুন। আপনারা যেটা করছেন, সমাজের একবার নিচু স্তরের মানুষ যা করে তাই আপনারা করছেন। এগুলো আপনাদের শিক্ষা, রুচি এসবের কিন্তু আপনার প্রতিফলন ঘটে আপনাদের এই সমস্ত আচরণ দেখলে। এগুলো করবেন না, সারা পৃথিবীর লোক কিন্তু হাসছে। এখন আমার হয়েছে মুশকিল, বুঝলেন? আমায় একটা পরামর্শ দিন। আমি যদি পত্রপত্রিকা দেখে তার থেকে সারাংশ আমি যদি তুলে বলি তাহলে পরে লোকে বলবে যে গ্যাজা মারছে। আর আমি যদি ডকুমেন্ট প্লেস করে যখন স্ক্রিনে বলবো তখন বলবে যে এইসব রেডি পড়ার মানেটা কি? তাহলে আমি যাব কোথায়? ডকুমেন্ট প্লেস করলে তাতেও আপত্তি, আর ডকুমেন্ট না প্লেস করলে তাতে বলবে গ্যাজা মারছে। এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আমায় একটু কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্ট কিন্তু পড়ি। তো যাই হোক, এখন বিধানসভায় এই বক্তব্য পেশ করার পর এখন স্বাভাবিকভাবে দিল্লিতেও কথাটা গিয়েছে এবং আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি এটাই বলেছেন এটা একটা সুস্থ মানে
মানসিক একটা বিচার, যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি সবাইকে সংযত থাকার কথা বলেছেন, সবাইকে তিনি বলেছেন তো আপনারা কোনো সংঘর্ষের মধ্যে যাবেন না, কোনো কিছুর মধ্যে আপনারা কোনো উস্কানিতে পা দেবেন না। এটাই তো একজন সরকার চালাচ্ছেন, একজন মুখ্যমন্ত্রী। তিনি কি জিহাদিদের মতো কথা বলবেন? এতদিন উনি আপনাদের সম্পর্কে কিছু বলেননি, মুখ বুঝে বসেছিলেন, উনি সহ্য করছিলেন। তার মানে এই নয় যে আপনাদের প্রশ্রয় দিচ্ছিলেন, উনি সহ্য করছিলেন যে আপনারা কতটা বাড়তে পারেন। এখন যখন দেখছেন যে না, জল তো নাকের ওপরে উঠে যাচ্ছে, তখন উনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। মানে ওনাকে আপনারা বাধ্য করেছেন বলতে। উনি কিন্তু সাধারণত কোনো দেশ সম্পর্কে, কোনো কাস্ট সম্পর্কে উনি কোনো মন্তব্য করেন না। সাধারণ মন্তব্য থেকে উনি বিরত থাকেন। আর উনি তো আগেই বলে দিয়েছেন যে এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার নেবে, যা সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গে একমত। তো উনি বলেই দিয়েছেন। আপনাদের কাজ করব না, এই ধীরে 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 আপনাদের না জনবিচ্ছিন্ন করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে আপনারা একেবারে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আপনার সম্পর্কে কিন্তু ধারণাটা সম্পূর্ণ, আমি কিন্তু সমস্ত বাংলাদেশি সম্পর্কে বলছি না, আমি বলছি শুধুমাত্র ওই পয়েন্ট কত শতাংশ এই যারা জেহাদি কাজকর্ম করে এবং তাদের যারা নেতা আছে, আমি তাদেরকে মিন করে বলছি। আপামর বাংলাদেশি তারা কিন্তু অত্যন্ত শিক্ষিত, ভদ্র এবং সহানুভূতিশীল। তারা কখনোই চায় না যে বাংলাদেশ সঙ্গে ভারতের একটা এইরকম বৈরিতার সম্পর্ক হোক। কিন্তু কি করা যাবে, এখন দেশটা চলে গিয়েছে জেহাদিদের হাতে। তার ফল হিসেবে আপনাদের নানান রকম কষ্টর সম্মুখীন হতে হচ্ছে। যেমন এখানে হোটেল বন্ধ হয়ে গিয়েছে, তেমন এখানে আপনার কি বলে চিকিৎসা সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন তো যারা জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আসছেন, যা হাফ ডান হয়ে রয়েছে, নেক্সট পর্যায়ে চিকিৎসার জন্য আসছেন, তারাও কিন্তু নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। তারা কিন্তু এইগুলোর অংশ নন, কিন্তু প্রশ্নের মুখোমুখি তারা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। তো হোটেলগুলো আস্তে আস্তে কিরকম, মানে আস্তে আস্তে কিভাবে ছড়াচ্ছে। এবার দেখুন, প্রথম ত্রিপুরা, তারপর আসাম, এরপর উত্তরবঙ্গ, এবার শেষ পর্যন্ত দার্জিলিং এর সঙ্গে জুড়ে গেল। মানে বাংলাদেশি পর্যটকরা আর এখন দার্জিলিং এ ঘোরার সুযোগ পাবেন না। ঘোরার তো সুযোগ পাবেন, কিন্তু কোনো হোটেল তাদের আর জায়গা দেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই সিদ্ধান্তের খবরটা আজকে সকালে কাগজে এসছে। যেটা এসছে সেটা আমি আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না দার্জিলিং হোটেলে, সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতি, মানে হোটেল, যেটা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। দার্জিলিং এর কোনো হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের জায়গা হবে না। সোমবার এমনই সিদ্ধান্তের কথা জানালো পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন। তাদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হোক আপত্তি নেই, কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা হবে না। প্রতিবেশী দেশে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। পাহাড়ের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বয়কট করার জল্পনা চলছিল অনেকদিন ধরে। বিভিন্ন সংগঠন এবং হোটেল ব্যবসায়ী সম্মিলিতভাবে এই বয়কটের কথা ঘোষণা করলেন। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার বলা হয়, দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন হোটেল এবং তার বাইরে যে সমস্ত হোটেল রয়েছে তাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটি হয়েছে। সেখানে প্রায় 97% ভোট গিয়ে পড়ে বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে। তাই এই সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি আরো বলেন, শীতের মরশুমে পাহাড়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
এই বছর এই সময় 25 থেকে 30,000 বাংলাদেশি পর্যটক শৈল শহরে বেড়াতে আসেন। তাদের বয়কট করার সিদ্ধান্ত কঠিন বলে মেনে নিয়েও ব্যবসায়ী সংগঠন বলেছে দেশের থেকে বড় কিছু হয় না। সাংবাদিক বৈঠকে গ্রেটার শিলিগুড়ি অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম মানতে হয়, সেই নিয়ম অনুযায়ী ভোট প্রক্রিয়া হয়েছিল। তাতে প্রায় 97% ভোট বাংলাদেশিদের বিপক্ষে গেছে। সেই কারণে বাংলাদেশের পর্যটককে আপাতত হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উজ্জ্বল। তিনি জানান, এই সিদ্ধান্ত যেন সবাই মেনে চলেন। মেনে চলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণও করা হবে। এমনকি স্টুডেন্ট বা চিকিৎসা সংক্রান্ত ভিসা দেখিয়েও দার্জিলিং এর কোনো হোটেলে বাংলাদেশের কোনো নাগরিক জায়গা পাবেন না। পর্যটনের মরশুমে এই সিদ্ধান্তে ব্যবসায় বড় ক্ষতি হবে সেটা মেনে নিচ্ছেন ব্যবসায়ীরা। তারপরেও তারা অবস্থানে অনড় থাকবেন বলে জানিয়েছেন। হোটেল সংগঠনের সম্পাদক উজ্জ্বলের কথায়, যাতে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের প্রতি কটূক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না ওই ঘটনা নিয়ে বাংলাদেশ দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দেবে, ততদিন সিদ্ধান্ত বহাল থাকবে। এক ইস্যু শোনা গিয়েছে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরস অপারেটরস এর সদস্য দেবাশিস মৈত্রের গলায়। তিনি বলেন, আমাদের কাছে আগে দেশ ব্যবসার ক্ষতি হবে হোক। হোটেল সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। তার মানে এবার কোন দিকে যাবেন বলুন? আমরা ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে ঘোরার, সেই অঞ্চলগুলো তো মোটামুটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এটা একটা হিন্দুদের পক্ষেও কিন্তু একটা খারাপ সংবাদ। যারা আসামে এতে যান, মন্দিরে যান, তাদের কাছে কিন্তু একটা দুঃসংবাদ বলা যায়। হিন্দু মুসলমান বিভেদে যারা দার্জিলিং এর সৌন্দর্য উপভোগ করতে যান, তাদের জন্য একটা দুঃসংবাদ অবশ্যই রয়েছে। যারা চিকিৎসা করতে কলকাতায় আসবেন, কলকাতার বিভিন্ন হোটেল কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। এই যে বলেছিলেন না, প্রথম যখন ত্রিপুরা হয়েছিল তখনই বলেছিলাম, এই যে রোগটা শুরু হলো, এই রোগটা কিন্তু ধীরে ধীরে সংক্রামিত হবে। যে কোনো জিনিস ধীরে ধীরে সংক্রামিত হয়। ওই ত্রিপুরা থেকে শুরু হলো, দেখুন ওখান থেকে আসাম গেল, আসাম থেকে উত্তরবঙ্গ গেল, উত্তরবঙ্গ থেকে দার্জিলিং পৌঁছে গেল। এবার কলকাতার মধ্যে গুঞ্জনটা শুরু হয়েছে যে কলকাতা এবং কলকাতার সন্নিহিত যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, সেখানে যত গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসগুলো এবং হোটেলগুলোতে, সস্তার হোটেলগুলোতে সমস্ত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদের জন্য বয়কট করে দেওয়া হবে। এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু সরকারিভাবে এখনো হোটেলের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি বলে এটা আমরা এখন ধরে নিচ্ছি না। যে চারটে জানানো হয়েছে সেই চারটে নিয়েই আমি আপনাদের কথাবার্তা বললাম। এ ব্যাপারে যার যদি কোনো মতামত আপনাদের থাকে আমার কমেন্ট বক্সে পাঠাবেন, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ভারত বাংলাদেশ যুদ্ধের বৈঠক নিয়ে। বাংলাদেশ কিন্তু একটুও ছাড় দিয়ে কথা বলেনি ভারতকে, যার জন্য ভারত কিন্তু দেশে ফিরে যায় রেগে গেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।